সুধী দর্শকবৃন্দ, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছি ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়ের আলোচনা পর্ব। এই আলোচনা পর্ব সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন থাকলো। এর আগের ভিডিওগুলো ডেসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই ভিডিওগুলো উপস্থাপন করার একটাই মূল উদ্দেশ্য, যাতে তোমরা ইতিহাস বিষয়ে আরও বেশি করে সমৃদ্ধি লাভ করতে পারো, ইতিহাস বিষয়কে আরও ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো। আমার নতুন বন্ধুদের বলবো, তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে জানাতে ভুলো না। তোমাদের চলে যাওয়া যাক তাহলে মূল ভিডিওতে। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতে আমরা আগেই বলেছি যে, বা আগের ভিডিওতে আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে তাদের বাংলার নবাব এবং সেই সঙ্গে সঙ্গে মুঘল সম্রাটের বিভিন্ন নীতির মাধ্যমে তাদের শাসন বা তাদের ভিত আমাদের ভারতীয় উপমহাদেশে স্থাপন করে তারপর শ্রীবৃদ্ধি সেগুলোকে ঘটিয়েছিল, সেই সম্পর্কে আমরা জেনেছি। আমরা এই অধ্যায়ে এই ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে তো হবে না, কেবল সেই প্রতিষ্ঠাগুলো টিকিয়ে রাখতে হয়। সেই টিকিয়ে রাখার জন্য তারা যে বিশেষ পদ্ধতির মাধ্যমে সেই ব্যবস্থাগুলো টিকিয়ে রাখার ব্যবস্থা করেছিল সেই সম্পর্কে জানব। অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা চালানোর জন্য যে প্রশাসনিক ব্যক্তিদের প্রয়োজন এবং সেই সঙ্গে সঙ্গে সামরিক বাহিনীর প্রয়োজন এবং সেই সঙ্গে আইন আদালত যারা পরিচালনা করবে, সেই সব সম্পর্কে আমরা এখানে জানব। এখানে মূল যে লাইনগুলো বইয়ে দেওয়া রয়েছে এগুলো আমি বলবো, তোমাদের নিজেদের বইয়েতেও আন্ডারলাইন করে রাখার চেষ্টা করবে, কারণ এই অংশগুলো গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের জন্য। এবং এই প্রশ্নগুলো বারবার যদি তোমাদের চোখের সামনে লাইনগুলো ভেসে ওঠে, তাহলে প্রশ্নের উত্তরগুলো করতে সুবিধা হবে। তাহলে আমাদের অধ্যায়ের তাহলে কি বললাম না, এই অধ্যায়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে ব্রিটিশদের শাসন ব্যবস্থা কি করে উন্নতি লাভ করেছিল সেই সব ব্যবস্থাগুলো সম্পর্কে জানব। তোমাদের মূল এই প্রথমের অংশটিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে 3টি প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্সি ব্যবস্থা সম্পর্কে আমরা জানব। এই অংশে আমরা ব্রিটিশের যে বাণিজ্য ঘাঁটি, সেই বাণিজ্য ঘাঁটিগুলোকে নিয়েই প্রেসিডেন্ট ব্যবস্থা গড়ে উঠেছিল। 1611 খ্রিস্টাব্দে এবং 1612 খ্রিস্টাব্দে ব্রিটিশরা বণিক হিসাবে আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং তারা বণিকের ঘাঁটি হিসাবে মছিলিপট্টনম এবং সুরাটে তারা ঘাঁটি তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজপট্টনম গ্রামে তারা বাণিজ্যিক ঘাঁটি বানায় এবং সেখানে দুর্গ বানায়। এই দুর্গ ক্রমে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্ট বা মাদ্রাজ প্রেসিডেন্ট নামে পরিচিতি লাভ করে। এই মাদ্রাজ প্রেসিডেন্ট দক্ষিণ ভারতে বিরাট অংশ নিয়ে তৈরি হয়েছিল। দক্ষিণ ভারতের কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, এছাড়াও কিছু দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু অঞ্চল মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। এই প্রেসিডেন্সির দুটো কেন্দ্র ছিল। এই দুটো কেন্দ্রের মধ্যে গ্রীষ্মকালে যে কেন্দ্রের কাজকর্ম হতো সেটা হচ্ছে ওয়াটা কামুন্দ এবং শীতকালে কাজ করতে মাদ্রাজ। এর পরবর্তী সময়ে মাদ্রাজের পরে সুরাটে ব্রিটিশ কোম্পানিরা ঘাঁটি তৈরি করেন এবং সুরাটে তারা বোম্বাই প্রেসিডেন্ট ব্যবস্থা তৈরি করেন। সেই বোম্বাই প্রেসিডেন্টের আন্ডারে ছিল সিন্ধু প্রদেশের অঞ্চল, আরব সাগর, পশ্চিম এবং মধ্য ভারত তীরবর্তীযুক্ত অঞ্চলগুলো বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। বোম্বাই প্রেসিডেন্ট 1687 খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে ঘিরেই ভারতের ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং এই বোম্বাই প্রেসিডেন্টকে পশ্চিম প্রেসিডেন্ট নামে পরিচিতি লাভ করে, কারণ এটি পশ্চিম প্রান্তে আমাদের অবস্থিত ভারতবর্ষে। বোম্বাই প্রেসিডেন্সি ঘিরে বোম্বাই বা পশ্চিম প্রেসিডেন্ট গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ বা দ্রুততর হয়েছিল এবং সেই কার্যকলাপ পরবর্তী সময়ে 1765 সালে কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে,
সেই সময় থেকে পরবর্তী 1772 খ্রিস্টাব্দে দেওয়ানির সঙ্গে সঙ্গে নিজামত লাভ করে বাংলায়। এই দেওয়ানি এবং নিজামের দুই অধিকার লাভ করার ফলে বাংলাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরার অঞ্চল জুড়ে বাংলা প্রেসিডেন্ট তৈরি হয়েছিল। এই বাংলা প্রেসিডেন্ট ফোর্ট উইলিয়াম দুর্গ দ্বারা তৈরি হয়েছিল, এই জন্য একে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্টও বলা হয়। তাহলে আমরা তিনটে প্রেসিডেন্টের কথা জানলাম। এই তিনটে প্রেসিডেন্টের মধ্যে সবথেকে যে প্রেসিডেন্টটি পরবর্তী সময়ে শ্রীবৃদ্ধি লাভ করেছিল বা যে প্রেসিডেন্টের আন্ডারে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর অন্য প্রেসিডেন্টগুলো চলতো, সেটি হচ্ছে কলকাতা। এইভাবেই তিনটি প্রেসিডেন্টকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্যিক এবং প্রশাসনিক কার্যকলাপ তৈরি হয়। মাদ্রাজ, বোম্বাই, কলকাতা ঘাঁটিতে তিনটি আলাদা পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতে থাকে এবং এই যারা কাউন্সিলের মাধ্যমে এই পরিচালন ব্যবস্থা শুরু করতেন বা ওই কাউন্সিলের একজন সদস্যকে বলা হতো গভর্নর। তাহলে গভর্নর কাকে বলা হয় সেটা সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা তৈরি হয়ে গেছে। ওই প্রেসিডেন্সিগুলোতে বা যে কাউন্সিল দ্বারা ওই প্রেসিডেন্সিগুলো চালানো হতো সেই প্রেসিডেন্সির সদস্যগুলোকে বলা হতো বা ঘাঁটির সদস্যকে বলা হতো গভর্নর। এই গভর্নররা পরবর্তী সময়ে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা বিশেষ আইনের দ্বারা এই গভর্নররা তার কাজকর্ম করতে পারতেন। তারা হচ্ছে জেনারেল কাউন্সিলের দ্বারা। সেই জেনারেল কাউন্সিল একজন কিছু মানুষের গোষ্ঠী দ্বারা তৈরি হতো এবং তাদের দ্বারা এই গভর্নররা কাজকর্ম করতেন। পরবর্তী সময়ে ব্রিটিশ পার্লামেন্ট নানা বিষয়ে আইন তৈরি করেন। এই কাউন্সিল বা গভর্নমেন্টের উপরে ব্রিটিশদের কর্তৃত্ব বা ইউরোপের বণিকদের উপরে ব্রিটিশদের কর্তৃত্ব যাতে ঠিকঠাক থাকে সেই জন্য ব্রিটেনের পার্লামেন্টে বিভিন্ন নিয়ম চালু করা হয়। সেই নিয়মগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটি নিয়ম সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট এবং পিট প্রণীত ভারত শাসন আইন। এ দুটো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। রেগুলেটিং অ্যাক্ট এবং পিট প্রণীত ভারত শাসন আইন কি? রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল 1773 সালে এবং পিট প্রণীত ভারত শাসন আইন চালু হয়েছিল 1784 সালে। তাহলে আমরা রেগুলেটিং অ্যাক্ট এবং পিট প্রণীত আইন সম্পর্কে বললাম, গুরুত্বপূর্ণ, এগুলো টিকা পড়ে। রেগুলেটিং অ্যাক্ট কি না, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই এবং বাংলাতে যে তিনটি প্রেসিডেন্সি রয়েছে সেই প্রেসিডেন্সিগুলো স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। সেই স্বতন্ত্র কার্যকলাপের পরিবর্তে কি করা হয় না, গভর্নর জেনারেল বলে একটি নতুন পদ তৈরি করা হয়। ঠিক করা হয় বাংলার গভর্নর হবেন সেই গভর্নর জেনারেল এবং তারই নির্দেশে মাদ্রাজ এবং বোম্বাই বাণিজ্যিক ঘাঁটিগুলো গভর্নররা থাকবেন বা তার কথা মেনে চলবেন এবং এই গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে 5 বছর। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে গভর্নর জেনারেল কাউন্সিল। আবার এই গভর্নর জেনারেল কাউন্সিলের দ্বারা গভর্নরগুলো নিয়ন্ত্রিত হবে। বস্তুত এর দ্বারাই কিন্তু কলকাতা যে ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়েছিল তার একটা পথ খুলে গিয়েছিল। 1784 সালে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি নতুন আইন বানান। সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। 1785 সালে 1 জানুয়ারি এই আইনটি বলবৎ হয় এবং এর ফলে ভারতের ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়। পিট প্রণীত আইনে বলা হয় যে বোর্ড অফ কন্ট্রোল তৈরি করতে হবে। সেই বোর্ড অফ কন্ট্রোল কোম্পানির সামরিক এবং অসামরিক শাসন এবং রাজস্ব ব্যবস্থার যে কর সেইগুলো দায়িত্ব তারা পালন করবে এবং পাশাপাশি এই আইনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তায় এই গভর্নর জেনারেল যে গঠিত হয়েছিল সেই গভর্নর জেনারেলের নিয়ম অনুযায়ী চলবে। আমরা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে এবং নিজামত লাভের ফলে প্রথমে তারা যখন বাংলা যুক্ত এলাকাগুলো শাসন কার্য চালিয়েছিলেন তখন তারা মুঘল সাম্রাজ্যের আমলেই বা মুঘলদের ফলে যেরকম ফৌজদারি ব্যবস্থার মাধ্যমে তারা শাসন কার্য চালাতেন সেই একইভাবে শাসন কার্য চালিয়েছিলেন। সেই একইভাবে শাসন কার্য চালাতে গিয়ে তাদের মধ্যে বিভিন্ন গরমিল দেখা যায়। সেই গরমিলকে ঠিক করার জন্য 1772 খ্রিস্টাব্দে কোম্পানি
দৈত্য শাসন ব্যবস্থা তুলে নিয়ে সারা বাংলায় কোম্পানি নিজস্ব শাসনভার গ্রহণ করেন এবং সেই সময় লর্ড ওয়ারেন হেস্টিং এবং লর্ড কর্নওয়ালিসের বিশেষ কিছু সংস্কারমূলক নীতির দ্বারা সেই প্রশাসনিক ব্যবস্থাকে সংস্কার মুক্ত করার চেষ্টা করেছিলেন। আমরা সেই সংস্কারের কথা জানবো। এখান থেকে তোমাদের যে অংশটি পড়ে সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিং এবং লর্ড কর্নওয়ালিসের সংস্কার বলতে কী বোঝো বা সংস্কার সম্পর্কে যা জানো লেখো। ওয়ারেন হেস্টিংয়ের আমলেই দেশীয় অভিজাতদের হাতেই ভারতীয় বিচার ব্যবস্থা বা আলাদা করে প্রস্তাব ওঠে আমাদের ভারতীয় অভিজাত সম্প্রদায়ের হাত থেকে বিচার ব্যবস্থাকে সরিয়ে নেওয়ার ব্যাপারে বিশেষ বলতে পারি প্রস্তাব উঠেছিল। সেই জন্যই লর্ড ওয়ারেন হেস্টিং পরবর্তী সময়ে বিচার ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন বিশেষ কিছু সাধারণ সংস্কারের দ্বারা। সেই সংস্কারগুলো কি না 1772 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হয়েছিল। প্রতিটি জেলাতে একটা দেওয়ানি এবং একটা ফৌজদারি আদালত গঠন করা হয়েছিল। এই দেওয়ানি আদালতগুলোতে আইন কানুন মুঘলের প্রভাব তখনও কিন্তু রয়ে গিয়েছিল, কিন্তু এই দেওয়ানি বা এই আদালতগুলির প্রধান ছিলেন কিন্তু ইউরোপীয়রা, অর্থাৎ ইউরোপীয়দের কথা মেনেই কিন্তু এখানে আদালতের বিচার ব্যবস্থা চলত এবং এই আদালতে যারা সাধারণ মানুষ তাদেরকে বোঝানোর জন্য কিছু অভিজাত সম্প্রদায়ের ব্রাহ্মণ পণ্ডিত এবং মুসলিম মৌলবীরা থাকতেন, যারা ইংরেজদের কথাবার্তা সাধারণ মানুষকে বুঝিয়ে বলতো বা তাদের কথা এদেরকে বুঝিয়ে বলতে পারত। আর ফৌজদারি আদালত সাধারণত এখানে থাকতেন কাজী এবং মুফতি থাকতেন। এই কাজী এবং মুফতিরা সাধারণত মুসলিমদের আদালতে তাদের বিভিন্ন বিচার ব্যবস্থার কাজে যুক্ত থাকতেন। এরপরে 1773 থেকে 1771 খ্রিস্টাব্দে এই দেওয়ান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন ওয়ারেন হেস্টিং এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজাবেথ ইম্পে। 1781 খ্রিস্টাব্দে বলা হয়েছিল বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে বলা হয়েছিল বিভিন্ন ইউরোপীয় যে বিচার ব্যবস্থায় যেসব বিচার ব্যবস্থাগুলো হচ্ছে সেগুলোকে নিয়মগুলো যাতে লিখে রাখা হয়। এবারে আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজাবেথ ইম্পেলের কিছু বিশেষ ঘটনা সম্পর্কে জানব। স্যার এলিজাবেথ ইম্পেল ওই যে বলছে যে 1773 এবং 1774 খ্রিস্টাব্দে ইম্পিরিয়াল কোর্ট গঠন করা হয়েছিল। সেখানে প্রধান বিচারপতি এবং তার সঙ্গে 3 জন বিচারককে নিয়ে গঠিত হয়েছিল ভারতের ব্রিটিশ নাগরিকদের বিচার ব্যবস্থার জন্য একটি ইম্পিরিয়াল বলতে পারি বা ইম্পিরিয়াল কোর্ট তৈরি হয়েছিল এবং এই কোর্টে সাধারণত ইংরেজদের প্রথমে বিভিন্ন সমস্যার সমাধান করা হতো, কিন্তু পরবর্তী সময়ে ইংরেজদের কেবল সমস্যা নয় সব কিছুই সমস্যার সমাধান ওখানে বা বিচার ব্যবস্থা চালু করা হয়েছিল। 1781 খ্রিস্টাব্দে আইন করে ইম্পিরিয়াল তথা সুপ্রিম কোর্টের এখতিয়ারে ও ক্ষমতা নির্দিষ্ট করা হয়, যার ফলে রাজস্ব আদায় সংক্রান্ত মামলা এবং কোম্পানির গভর্নর কাউন্সিলের কাজকর্ম সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলে আইন প্রণয় করা হয়। 1797 সালে সুপ্রিম কোর্টের বিচার সংখ্যা 4-এর বদলে 3 জন করা হয়। 1801 এবং 1823 খ্রিস্টাব্দে মাদ্রাজ এবং বোম্বাইতে একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়। এর ফলে গোটা ভারত জুড়ে 3টি সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। 1801 সালে মাদ্রাজে সুপ্রিম কোর্ট এবং বোম্বাই 1823 সালে, তারা এগুলো গুরুত্বপূর্ণ। এই বিচার ব্যবস্থার যে ওয়ারেন হেস্টিং এবং এলিজাবেথ ইম্পের কিছু পরিবর্তন, সেই সঙ্গে সঙ্গে সেই যে আইনগুলো সংস্করণ বা আইনগুলো বিশেষ এই বিচার ব্যবস্থাগুলোর আইনি সংকলন বা বইয়ের সংকলনের জন্য পরবর্তী সময়ে 11 জন হিন্দু পণ্ডিত দ্বারা আইনগুলোকে একটি সংকলন বা সার সংকলন তৈরি করা হয়েছিল, যেগুলি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল এবং তার ফলে ইংরেজদের ক্ষেত্রে বিচার বিভাগে আর কোনো ভারতীয় সহকারীদের প্রয়োজন হতো না, কারণ তারা বইয়ের মাধ্যমে পড়েই কিন্তু সে আইন কানুন সম্পর্কে তারা বুঝে নিতে পারত এবং সেরকম মুসলমানদের আইনগুলো সংকলনের জন্য বানানো হয়েছিল বিশেষ ব্যবস্থা এবং এর ফলেই কিন্তু ঔপনিবেশিক বিচার ব্যবস্থায় কেন্দ্রীভূত এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছিল, যাতে এক ছাদের তলায় সকলে চলে আসে। এবং 1793 সালে লর্ড কর্নওয়ালিস
এই বিশেষ যে আইনি ব্যবস্থাগুলো বা বিচার ব্যবস্থার যে বিশেষ নিয়মকানুন সেগুলো তিনি কোড বা লিপিবদ্ধ করেন বিশেষ সিরিয়াল অনুযায়ী। সেই সিরিয়াল অনুযায়ী তিনি লিপিবদ্ধ করেন এবং দেওয়ানি সংক্রান্ত বিচার এবং রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়, বিচার ব্যবস্থার সঙ্গে থেকে আলাদা করা হয়। জেলা সদর এবং উচ্চ আদালতের মধ্যে তিনি বলছিলেন এবং তিনি যে নিয়ম করেন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার অধিকারও স্বীকার করা হয়, কিন্তু এই সবের ক্ষেত্রেই এই বিচার ব্যবস্থার প্রধান হিসাবে ইউরোপীয়রা নিয়োগ করতেন। লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কারের বাস্তবে ঔপনিবেশিক বিচার কাঠামো ভারতীয় পুরোপুরি বাদ দিয়েছিলেন এবং মুঘল আমলের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থা বদলগুলি সাধারণ ভারতীয়দের পুরোপুরি বুঝে উঠতে পারেননি। বিচার কাঠামোর সংহত করার মাধ্যমে সেগুলি হয়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ। তাহলে ঔপনিবেশিক শাসনের প্রধান স্তম্ভ কিন্তু বিচার ব্যবস্থা, এই কথা আমরা জানলাম। এখানে একটা টুকরো কথা সম্পর্কে জানবো, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন উইলিয়াম বেন্টিং, এবং উইলিয়াম বেন্টিং এবং স্লিম্যানের সাহায্যে ঠগদের আটকানো হয়েছিল, বাট উত্তর ভারত এবং মধ্য ভারতের ঠগ দস্যুদের হাত থেকে সাধারণ মানুষকে তারা রক্ষা করেছিলেন। এই উইলিয়াম বেন্টিং তিনি এলাহাবাদ এবং বারাণসী অঞ্চলে ভূমি রাজস্ব বন্দোবস্ত গড়ে তোলার বিষয়ে তার সময়ে উদ্যোগ নেওয়া হয়। এইসব অঞ্চলে মহলারি বন্দোবস্ত চালু করেছিলেন বেন্টিং, এবং বেন্টিংয়ের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে আবার ভারতীয়দের নিয়োগ করা শুরু হয়, এবং এই সময় থেকেই কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের যোগ্যতা দ্বারা মানুষকে বিচার করা হতো। তবুও কিন্তু পরবর্তী সময়ে ভারতীয় কর্মচারী এবং ইংরেজদের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দেখা দিয়েছিল, কারণ তাদের বেতন ভারতীয় কর্মচারীদের কম দেওয়া হতো। এটা একটা বড় গুরুত্বপূর্ণ অংশ। উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন প্রকরণ, এই প্রকরণগুলোর মধ্যে থেকে তোমাদের ছোট ছোট অংশের প্রশ্ন পড়ে। উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আমি বলেছিলাম যে প্রথমে প্রশাসকদের সঙ্গে সঙ্গে প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য বিশেষ ব্যক্তিদের প্রয়োজন ছিল। সেই ব্যক্তিদের চালানোর জন্য কিসের ব্যবস্থা আমাদেরকে জানতে হবে? পুলিশ ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। 1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনের পার্লামেন্ট নিয়ন্ত্রিত সুদৃঢ় হয় এবং গোটা দেশে কোম্পানি অধিকৃত অঞ্চলগুলো শাসন করার জন্য 1813 খ্রিস্টাব্দে কোম্পানি ভারতীয় শাসকের মতো করেই শাসন চালাতে শুরু করেন, এবং ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে এবং এই বিচার ব্যবস্থা এবং বিশাল বড় সাম্রাজ্য শাসনের জন্য বিশেষ ব্যক্তিদের পুলিশ এবং সেনা ব্যবস্থা এবং আমলাতন্ত্রের মাধ্যমে ঔপনিবেশিক শাসনতন্ত্র ব্যবস্থা পরপর বৃদ্ধি লাভ করেছিল, বা তাদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পুলিশি ব্যবস্থা মুঘল সম্রাট আমলেই প্রথম দিকে শাসন ব্যবস্থায় ফৌজদারি, কোতোয়াল এবং চৌকিদারির মাধ্যমে ক্ষমতা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যত সময় এগিয়েছে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলি দেখভালের জন্য পুলিশি থানা তৈরি করেন এবং এই প্রতিটি থানার দায়িত্বে দারোগা তাদের নিয়ন্ত্রণ করতেন। এই দারোগা পরবর্তী সময়ে দারোগাকে নিয়ন্ত্রণ করতেন ম্যাজিস্ট্রেট, এবং এই দারোগাই হচ্ছে স্থানীয় অঞ্চলে বা গ্রামীণ অঞ্চলে দারোগাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতার কর্তৃত্বের প্রতীক। এই জন্য দারোগাদের সঙ্গে অভিজাত মানুষদের বা জমিদারদের যোগাযোগ সমঝোতা ভালো থাকতো। এর ফলে সাধারণ মানুষের উপরে জমিদার এবং দারোগার যৌথ নিপীড়ন চলত। এই নিপীড়নকে দূর করার জন্য 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থা বিলোপ করা হয়, এবং আইনের পরবর্তী সময়ে ব্রিটিশ কোম্পানিগুলোর মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা, কিন্তু সেই ব্যবস্থা গড়ে ওঠেনি এবং পরবর্তী সময়ে দারোগা ব্যবস্থা বিলুপ্তের ফলে গ্রামের দেখভালের জন্য কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয় এবং পুলিশি ব্যবস্থা নানা রকম সংস্কার করতে হয়। 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। সেনাবাহিনী পুলিশি ব্যবস্থায় সাধারণ কিছু গ্রামীণ এলাকায় সমস্যা হলে পুলিশের দ্বারা সেগুলো নিয়ন্ত্রিত করা হতো। সেই সমস্যা যদি আরও বেশি বাড়াবাড়িত হতো তখন সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত করা হতো। প্রথমেই মুঘল সাম্রাজ্যের নিয়ম অনুসারে উত্তর ভারতের কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো।
কিন্তু পরবর্তী সময়ে উত্তর ভারতের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গার মানুষকে সেনাবাহিনীতে যোগদান করানো হয়েছে এবং দখল করার পাশাপাশি সেনাবাহিনীদের কাজ ছিল ভেতরের বিদ্রোহকে দমন করা, কোনো এলাকা দখল করা, এই ছিল সিপাহীদের কাজ। সিপাহীদের নিয়োগ করার প্রথমের দিকের ক্ষেত্রে সিপাহীদের নিয়োগ করা হতো অভিজাত সম্প্রদায়ের ব্যক্তিদের ক্ষেত্রে, ব্রাহ্মণ, রাজপুত, কৃষকরা এই সব জায়গা পেতেন। কিন্তু পরবর্তী সময়ে 1820 দশকের পর থেকে এখানে কিছু বদল করা হয়। মারাঠা, মহীশূর অঞ্চলে পাহাড়ি উপজাত নেপালি গোর্খাদের সেনাবাহিনীতে যোগদান করা হয় এবং 1880 খ্রিস্টাব্দ নাগাদ কোম্পানি সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 2,50,000-এর মতো এবং এর পিছনে রাজস্ব খরচা হতো প্রায় 40%। যত রাজস্ব হতো মোট রাজস্বের প্রায় 40% পরিমাণ টাকা এই সেনাবাহিনী বা সিপাহী বাহিনীকে তোমাদের চালনা করতে খরচ হতো। সামরিক জাতি কি না, সামরিক জাতি হচ্ছে ব্রিটিশ সরকারের ধারণা ছিল যেসব ব্যক্তিরা ভারতীয়রা ভাত খান সেই সব ব্যক্তিরা শারীরিকভাবে দুর্বল, সেই জন্য রুটি খাওয়া মানুষদের শারীরিকভাবে তারা সবল এবং এই রুটি অভ্যাসযুক্ত মানুষরা পাঞ্জাবের জাট অধিবাসী এবং পাঠান, উত্তর ভারতের রাজপুত, নেপাল গোর্খাদের সেনাবাহিনীতে যোগদান পরবর্তী সময়ে আরও বেশি করে শ্রীবৃদ্ধি লাভ করে এবং এই সেনারা যুদ্ধেও বেশি দক্ষ বলে ব্রিটিশরা মনে করতেন, এদেরকে তাই সামরিক জাতি বলা হয়। 1914 খ্রিস্টাব্দে নাগাদ উপনিবেশিক সেনারা 4 ভাগের প্রায় 3 ভাগই ছিল তথাকথিত সামরিক জাতির অংশগ্রহণ। আমলাতন্ত্র প্রশাসনিক ব্যবস্থা, যে উপনিবেশিক শাসনের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাকে গড়ে তোলা সম্ভব হয়েছিল বা কর্নওয়ালিস বা লর্ড কর্নওয়ালিসের আমলে কোম্পানি শাসনের প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্য ছিল লর্ড কর্নওয়ালিসের সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। এই সিভিল সার্ভিস বা অসামরিক ব্যবস্থায় যারা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতেন তাদেরকে বলা হতো সিভিল সার্ভেন্ট। এই সিভিল সার্ভেন্টদের তিনি কাজকর্মের কিছু বিশেষ বলতে পারি অসুবিধা দেখে বা ওই বিশেষ ব্যক্তিদের দুর্নীতিমুক্ত করার জন্য তিনি ভেবেছিলেন যে এদের বেতন বাড়িয়ে দিলে এবং এদের মধ্যে কিছু বিশেষ নিয়ম লাগু করলে তাদের সম্পূর্ণ বা তারা দুর্নীতিমুক্ত হতে পারবে এবং আমলাতন্ত্রকে খুব ভালোভাবে চালাতে পারবে। কিন্তু সেই কর্নওয়ালিসের বিশেষ কিন্তু সংস্কার পরবর্তী সময়ে কাজে লাগেনি। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকেরা এই কলেজে শিক্ষা পেতেন, তবে ব্রিটেনের কোম্পানির পরিচালকরা কলকাতার প্রশিক্ষণের বদলে ব্রিটেনের প্রশিক্ষণকে উপযুক্ত বলে মনে করতেন এবং শেষ পর্যন্ত হেইলবেরি কলেজে এই সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো এবং সিভিল সার্ভিস পরীক্ষায় সমস্ত প্রার্থীদেরকে হেইলবেরি কলেজে যোগ দিতে হতো। এর ফলে তাদের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি হয়েছিল এবং ঔপনিবেশিক ঐক্যবদ্ধ সংকীর্ণ এবং গোষ্ঠী ভাবনা আবশ্যিক ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল, কারণ এক জায়গায় গোষ্ঠীবদ্ধ হলে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রিটিশ সরকারের পক্ষে বিশেষ নিয়ম কানুন তাদের উপরে বাতলানো বা তাদের উপরে চাপিয়ে দিতে তারা পারত। আইনের শাসন এবং আইনের চোখের সমতা, এই সম্পর্কে তোমাদের টিকা বলেছে। এখানে আইনের যে শাসন এবং আইনের চোখে সমতা বাস্তবে বলছে নিয়ম নীতির ক্ষেত্রে যখন বলা হয়েছে যে সমস্ত বা সব জনসাধারণই একই আইনের চোখে এবং তাদের একই শাস্তি হবে, কিন্তু পরবর্তী সময়ে যখন সেই কাজকর্মগুলো লাগু করা হয় বা সেই আইন যখন লাগু করা হয় দেখা যায় ইউরোপীয় ব্যক্তিদের ক্ষেত্রে বা ইংরেজদের ক্ষেত্রে সেই নিয়ম আলাদা বা নিয়মে শিথিল করা হয়, কিন্তু ভারতীয় বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে সেই নিয়ম কিন্তু শিথিল করা হয়নি, সেই নিয়ম কিন্তু খুব কঠোরভাবে দেখা দিয়েছিল। এর ফলে বোঝা যায় যে তখনকার কেবলমাত্র নিয়মগুলো খাতা কলমেই সেটি কার্যকর হয়েছিল। নতুন শিক্ষা, এই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমি একটু প্রথমেই বলেছিলাম যে শাসক দলের বা প্রশাসন চালানোর জন্য যে ব্যক্তিদের দরকার তাদের জন্য কি দরকার না বিশেষ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা তো আর প্রত্যেকেই ব্রিটিশ বা ইংরেজরা এসেই তো কেবলমাত্র ভারতবর্ষে সেনাবাহিনীতে যোগ দিবে এরকম নয় তো। তখন কি হতো না ভারতের কিছু ব্যক্তিদেরকে শিক্ষার মাধ্যমে উন্নতি লাভ করে তাদেরকেই ওই ব্যবস্থার সঙ্গে যুক্ত করলে তারা কি করবে
না, তারাই ওই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখবে, এই জন্যই নতুন শিক্ষা ব্যবস্থার কথাও ভাবা হয়েছিল। ওয়ারেন হেস্টিংয়ের সময়ে হিন্দু মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করা আর ফার্সি এবং অন্যান্য ভারতীয় ভাষায় জানা লোকেদের তিনি রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করেছিলেন এবং সেই সঙ্গে এই ভাষা অনুবাদের প্রক্রিয়াটি শুরু হয়। এলিজাবেথ ইম্পেথ যে আইনগুলো বানিয়েছিলেন সেগুলি ফার্সি এবং বাংলায় অনুবাদ করা হয়। জোনাথন ডানকন এই আইনগুলি বাংলায় অনুবাদ করেন। এখান থেকে তোমাদের কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আসবে। 1783 খ্রিস্টাব্দে এবং সংস্কৃত পণ্ডিতদের কলকাতায় বিদ্যাচর্চার সুযোগ করে দিয়েছিলেন ওয়ারেন হেস্টিং। জোনাথন ডানকান ছাড়াও চার্লস উইলকিন্স এবং নাথানিয়েল ব্রাসি হালেদ হেস্টিংয়ের উদ্যোগে সামিল হয়েছিলেন। 1791 খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কলেজ। তার মূল উদ্দেশ্য ছিল যে ওখানকার কলেজে শিক্ষিত ব্যক্তিরা উপনিবেশিক শাসন এবং বিচার ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করবেন, আমি যেটাই বলেছিলাম। এবং তার 10 বছর আগে 1781 খ্রিস্টাব্দে খানিকটা একই উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিং কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন। উইলিয়াম জোন 1784 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তিনি মনে করতেন এই চর্চার ফলে কি হবে, ভারতীয় শিক্ষা সংস্কৃতি ইংরেজরা জেনে উঠতে পারবে, তার ফলে কি হবে, তাদের শাসন কার্য চালাতে সুবিধা হবে। এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুরের মিশনের উইলিয়াম ক্যারির ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন এবং তার পাশাপাশি 1801 খ্রিস্টাব্দে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদের এই কলেজে তিনি নিয়োগ করেন। মুদ্রিত বাংলা বই কবে চালু হয় সেটাই ওয়ারেন হেস্টিংয়ের পৃষ্ঠপোষকতায় একটি হিন্দু আইন সংকলন করা হয়, সেটির ইংরেজি অনুবাদ করেছিলেন ন্যাথানিয়েল ব্রাসি হালেদ। বইটির নাম এ কেড অফ জেন্টো ল। 1778 খ্রিস্টাব্দে হালেদ একটি বাংলা ব্যাকরণ লিখেছিলেন, এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বইটি হুগলির অ্যান্ড্রুজ ছাপাখানা থেকে ছাপিত হয়েছিল এবং এখানেই প্রথম বিচল বাংলা হরফের ব্যবহার করা হয়েছিল। 1784 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয়েছিল কার না, জোনাথন ডানকনের বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই ছাপানো হয়েছিল এবং এটি মফস্বল, দেওয়ানি আদালত, সকলের সদর ও দেওয়ানি আদালতের বিচার, ইনসাফ চলা হইবার কারণ ধারার নিয়ম সম্পর্কিত বই। আমরা টুকরো কথা উইলিয়াম ক্যারি এবং ব্যাপটিস্ট মিশন এর দ্বারা ছাপাখানা তৈরি হয়েছিল। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামটি ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়। শ্রীরামপুরের মিশনারি ব্রিটিশ কোম্পানি তরফে শিক্ষা বিস্তারে বিভিন্ন উদ্যোগ নেন। নিজেদের মুদ্রাযন্ত্র বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে থাকে। শ্রীরামপুরের মিশনের মাধ্যমে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম ক্যারি। তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজিতে অনুবাদ করেন, সেই সঙ্গে বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেন। 1778 খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটি সম্পাদন করেছিলেন উইলিয়াম ক্যারি। এইবারে আমরা 1829 খ্রিস্টাব্দে বিভিন্ন মিশনারি সোসাইটি এবং সদ্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসেছিলেন। তিনি মিশনারি স্কুল তৈরির উদ্যোগ নিয়েছিলেন। যে 1830-এ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের সংস্কৃত পণ্ডিত হেমেন হোরাস উইলিয়ামের নেতৃত্বে 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়। এই কলেজে 1823 সালে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করেন। এই কমিটি ভারতের শিক্ষা বিস্তারের গুরুত্ব মনে করে কয়েকটি প্রস্তাব দেন। 2টি সংস্কৃত কলেজ এবং একটি মাদ্রাস কলেজের কথা বলেন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজাবেথ ইম্পেথ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাউড ইস্ট এবং ডেভিড হেয়ার কলেজ হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন 1817 সালে। এর পরবর্তী সময়ে রাজা রামমোহন রায় হিন্দু কলেজে কাজকর্ম করেছিলেন। 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আমহার্টসকে একটি চিঠির মাধ্যমে রামমোহন রায়ের সংস্কৃত শিক্ষা এবং সংস্কৃত কলেজের পুরস্কৃতের বিরোধিতা করেছিলেন। এবারে আমরা
দুটি প্রতিবেদন জানবো, একটি ম্যাকলের প্রতিবেদন এবং উডের ডেসপেচ এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাংটিন মেকলে ভারতবর্ষের প্রসঙ্গ প্রতিবেদন বা মিনস পেশ করেন। সেই প্রতিবেদনে বলেন ভারতবর্ষে ইংরেজি শিক্ষার মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণী তৈরি করতে হবে এবং উপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এবং মধ্যবিত্তদের তিনি বলেছিলেন যে ইংরেজি ভাষা শিক্ষা জানলেই পরবর্তী সময়ে সরকারি চাকরিতে সুবিধা দেওয়া হবে এবং ইংরেজি সুবিধা জানলেই সরকারি স্কুলগুলোকে অনুমোদন দেওয়া হবে। সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষেও তিনি সওয়াল করেছিলেন এবং ব্রিটিশদের জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশিক হিসাবে ভারতের আধুনিকতা করতে চেয়েছিলেন। 1843 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। ক্রমেই কাউন্সিল নিয়ন্ত্রিত হয় বিদ্যালয় তার ছাত্র বেড়ে চলা, পাশাপাশি শিক্ষা খাতে সরকারি বরাদ্দের পরিমাণ বেড়েছিল, তবে সেই সব বরাদ্দের প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। উডের ডেসপেচ সম্পর্কে জানবো। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় নিচু শ্রেণীদের মানুষদের অর্থাৎ প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে তিনি বলেছেন, বিভিন্ন শিক্ষার কথা বলেছেন এবং 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সি, 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। উচ্চ বিদ্যালয়ের সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছিল। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছিল। উডের ডেসপেচ সেই সঙ্গে আমরা জানবো যে নারী শিক্ষার প্রসার কি হয়েছিল। পরবর্তী সময়ে যত দিন আগায় তত নারী শিক্ষার প্রসার লাভ করছিল। শেষে বেথুন সাহেব বা বিটন সাহেবের আমলে বেথুন স্কুল তৈরি হয়। আর ভারতীয় এই শিক্ষা ব্যবস্থায় কেবলমাত্র পুঁথিগত বিদ্যা পরবর্তী সময়ে বৃদ্ধি লাভ করছিল, কিন্তু হাতে নাতে কাজকর্ম পরিপ্রেক্ষিতে সেরকম কিন্তু শিক্ষা কিন্তু বৃদ্ধি পায়নি। জমি জরিপ বা রাজস্ব নির্ণয়ের জন্য জমি পরিমাপের ব্যাপার রয়েছে। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে বাংলার নতুন নবাব মির্জাফরকে হারিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 24টি পরগনা পায়। কলকাতা থেকে কুলপি পর্যন্ত সেই সব এলাকাগুলো জমি পরিমাপ করে তার রাজস্ব ধার্যের প্রয়োজন ছিল। জমি পরিমাপের জন্য ফ্র্যাঙ্কল্যান্ড ব্যবস্থা নেন এবং ফ্র্যাঙ্কল্যান্ড পরবর্তী সময়ে মারা যান। পরবর্তী সময়ে তার কাজ করেন হগ ক্যামেরন। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথে জরিপ করেন জেমস রেল্যান্ড এবং 1767 সালে তাকে ব্রিটিশ সরকার সার্ভে জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত করেন। বাংলার নদীপথগুলি জরিপ করেন রেনেল। মোট 16টি মানচিত্র তৈরি করেন। সেই প্রথম বাংলার নদীর গতিপথের মানচিত্র এই রেনেলের এখানে একটি ছবি দেওয়া রয়েছে হিন্দুস্তান আখ্যাপত্রের সামনে, যেখানে ব্রিটিশদের প্রধান ব্রিটানিয়াকে ব্রাহ্মণ পণ্ডিতরা তারা কি করছে না, ব্রাহ্মণ পণ্ডিতরা তাদের দলিল দিচ্ছে বা জমির পাট্টা দিচ্ছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভারতের অতীত সংস্কৃতির রক্ষক ব্রিটানিয়া। এবারে কি না, সেই বক্সারের যুদ্ধের পরে 1764 খ্রিস্টাব্দে যখন দেওয়ানির অধিকার পায় এবং নিজামতের অধিকার পায়, 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ পরবর্তী সময়ে বোর্ড অফ রেভিনিউ নামে রাজস্ব সংক্রান্ত ব্যাপারে সমস্যাগুলো সমাধান করেন। এবং ইজারদারি ব্যবস্থা কি সে সম্পর্কে জানবো। ইজারদারি ব্যবস্থা মানে ভাড়া দেওয়ার ব্যবস্থা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ভূমি রাজস্ব নীতি বন্দোবস্ত চালু করেন এবং এই জমির নিলাপে ডাকা হতো। নিলাপে যে ব্যক্তি বেশি রাজস্ব দিত তাকেই এই জমির 1 বছর ধরে মালিকানা দেওয়া হতো। একেই বলা হতো ভূমি রাজস্ব বন্দোবস্ত। 1772 সালের জুন মাসে ওয়ারেন হেস্টিং নদিয়া জেলায় কয়েকটি ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন এবং সেগুলো যে ব্যক্তিকে নিলামে সব থেকে বেশি খাজনা দেওয়া হবে তাকেই সেই জায়গার বা বন্দোবস্ত করা হতো। এরা পরবর্তী সময়ে 1 বছরের জায়গায় 5 বছর করা হয়, এই জন্য একে 5 সালা বন্দোবস্তও করা হয়। পরবর্তী সময়ে কর্নওয়ালিসের সময়ে এই 5 সালা বন্দোবস্তকে 10 সালা বন্দোবস্তে পরিণত করা হয়, অর্থাৎ 10 বছর ধরে অথবা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তিনি ভূমি রাজস্ব বন্দোবস্তকে টিকিয়ে রেখেছিলেন। এবং 1790 সালে এই যে 10 সালা এবং 1793 সালে বললাম যে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। তাহলে আমরা
মোটামুটিভাবে শেষ করলাম। এরপরে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, বেমানান শব্দ, বোম্বাই, মাদ্রাজ, কলকাতা। কলকাতা হবে, কারণ বোম্বাই মাদ্রাজ বাংলাতে, এগুলো প্রেসিডেন্সি ছিল। ক্লাইভ হেস্টিং, দুপ্লে কর্নওয়ালিস। দুপ্লে বাংলা, বিহার, সিন্ধু প্রদেশ, উড়িষ্যা, এখানে হবে সিন্ধু প্রদেশ। ডেভিড হেয়ার, উইলিয়াম ক্যারি, জোনাথন ডানকন, উইলিয়াম পিট। উইলিয়াম পিট এখানে হবে। নিচের কোনটি ভুল? বাংলা প্রেসিডেন্সি সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো, ভুল। বাংলা প্রেসিডেন্সিকে বলা হতো ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকন, না ভুল। বাংলা বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, না ঠিক, জোনাথন ডানকন। 1800 কত জোনাথন ডানকন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? 1800 জোনাথন ডানকন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, যেটা হচ্ছে 1791 সালে। হ্যাঁ, ঠিকই আছে। উইলিয়াম ক্যারি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য। হ্যাঁ, ঠিক। 10 বছর ধরে ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারদারি ব্যবস্থা চালু করেছিলেন। কোম্পানি ইজারদারি ব্যবস্থা চালু করেছিলেন 5 বছরে ভূমি রাজস্ব ব্যবস্থাকে চালু করে, বা 1 বছর চালু করে। এটা কিন্তু তোমাদের ভুল অংশ বা ভুল হবে, সেটা পরবর্তী সময়ে কর্নওয়ালিস কিন্তু তৈরি করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত বা 10 সালা বন্দোবস্ত। এটা তোমাদের ভুল হবে। বাকি শর্ট লং প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই পারবে। যদি না পারো কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না, এবং তোমাদের এই অধ্যায় সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। বন্ধুদেরকে শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদের তোমাদের এই সাবস্ক্রিপশানের মাধ্যমে আমাকে নতুন ভিডিও করার উদ্দীপনা জাগায়, এবং পরীক্ষার কিছু সাজেশান প্রশ্ন তোমাদের নিয়ে আর কিছুদিনের মধ্যেই আমি হাজির হব। ধন্যবাদ, নমস্কার।